আমি ডান্স করতে পারি। যদি জিতে যাই তাহলে আমি তোর পা ছুঁয়ে নেব। এই কাহিনীটা একটা এমন রাতের যখন কিসমত ঠিক করল যে সে মহলগুলোতে থাকা লোকদের সামনে ঝুঁকবে না, বরং কচরার ঢিবিতে পড়ে থাকা একটা হিরেকে তাজ পরাবে। এই কাহিনীটা গুনগুনের, যে দিনভর স্টুডিওতে লোকদের ঝুটন সাফ করত, কিন্তু রাতে যখন কেউ থাকত না তাহলে অন্ধকারে তার স্বপ্নগুলোর সাথে নাচত। আর এই কাহিনীটা সেই ঘমান্ডের যা নাতাশা নামের সুপারস্টারের মাথায় চড়ে গিয়েছিল। আজ একটা খুব বড় স্টেজ আছে, হাজার হাজারের ভিড় আছে, কোটি কোটি টাকার সট্টা লাগানো আছে, আর ঠিক সময়ে সব কিছু ভেঙে যাওয়ার মতো। কি একটা ঝাড়ু লাগানো মেয়ে সেই খালি জায়গাটা ভরতে পারবে যেখানে দেশের সবচেয়ে বড় স্টার দাঁড়ানোর কথা ছিল? কি গরিবীর বেড়িতে জড়ানো পা 1 কোটি টাকার ডান্স করতে পারবে? দিল থামিয়ে বসো, কারণ পরের কয়েক মিনিটে তোমার চোখ থেকে অশ্রু আর রোয়া একসাথে আসবে। যদি তোমার মনে হয় যে হুনার গরিবের ঝুপড়িতেও জন্মাতে পারে, তাহলে এক্ষুনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখো। আমি তোমাদের পিটি সাহেব, আর চলো এই জজবাতে ভরা কাহিনীটাকে শুরু করি। মুম্বাইয়ের সেই সন্ধ্যা সাধারণ সন্ধ্যা ছিল না। পুরো শহরটা যেন আলোয় স্নান করছিল। ওয়ার্লির সবচেয়ে বড় ডোম স্টেডিয়ামটা কোনো কনের মতো সাজানো ছিল। আকাশে লেজার লাইটগুলো এমন চলছিল যেন মাটি থেকে তারা তোলা হচ্ছে। রাস্তায় কয়েক কিলোমিটার লম্বা জ্যাম লেগেছিল, কারণ আজ ভারতের সবচেয়ে বড় ডান্স রিয়ালিটি শো ডান্স কা মহাযুদ্ধের গ্র্যান্ড ফিনালে ছিল। টিকিটগুলো মাস আগেই ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়ে গিয়েছিল। প্রত্যেকে শুধু একটা ঝলক দেখতে চাইছিল। স্টেজটা এতটা বিশাল ছিল যে তার উপর একসাথে 50 জন নাচতে পারত। সোনা আর রূপোর তার দিয়ে সাজানো হয়েছিল। জাজেসদের চেয়ারগুলো মখমলের ছিল, আর মাঝখানে একটা চকচকে ট্রফি রাখা ছিল, যার সাথে একটা খুব বড় চেকও রাখা ছিল। 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এই টাকাটা যে কোনো জীবন বদলে দিতে পারত। কিন্তু আজ রাতে টাকার চেয়ে বেশি সম্মান দাওয়ায় লাগানো ছিল। এই শোর প্রডিউসার বিক্রম খুরানার সম্মান। বিক্রম খুরানা, যে তার পুরো জমানো পুঁজি, তার বাড়ি, তার বইয়ের গয়না সব কিছু এই শোতে লাগিয়ে দিয়েছিল। যদি আজকের ফিনালে হিট না হয়, তাহলে কাল সকালে বিক্রম খোরানাকে রাস্তায় কাটোরা নিয়ে বসতে হতো। আর এই শোর জান, এই শোর টিআরপি, এই শোর পুরো ওজন শুধু একটা নামের ওপর টেকেছিল: নাতাশা। নাতাশা দেশের সবচেয়ে বড় ডান্সার আর সুপারস্টার ছিল। তার একটা ইনস্টাগ্রাম পোস্টে লক্ষ লক্ষ লাইক আসত। তার একটা ঝলক পাওয়ার জন্য লোকেরা পাগল ছিল। আজ ফিনালেতে তার 10 মিনিটের সোলো পারফরমেন্স হবার কথা ছিল, যার জন্য সে প্রডিউসারের কাছ থেকে মুখ মাঙা দান নিয়েছিল। বাইরে জনতা নাতাশা নাতাশা চিল্লাচ্ছিল। স্টেডিয়ামের ভিতরের শোর বাইরে পর্যন্ত আসছিল। কিন্তু স্টেজের পিছনে, সেই চকচকে দুনিয়ার একদম পিছনে, মেকআপ রুমের সেই গলিয়ারায় একটা আলাদা সান্নাটা ছিল। একটা এমন সান্নাটা যা তুফানের আগে আসে। বিক্রম খোরানা ঘামে ভেজা নাতাশার মেকআপ রুমের বাইরে দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছিল। সে দরজা খটখটাল। ভিতর থেকে কোনো আওয়াজ আসল না। সে আবার খটখটাল। ম্যাম, প্লিজ দরজা খোলো। শো শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। অ্যাঙ্কার তোমার নাম নেবে। বিক্রমের আওয়াজে গিড়গিড়ানি ছিল। দরজা খুলল। সামনে নাতাশা দাঁড়িয়েছিল। বেশ কিমতি গাউন পরা, মুখে হাজার হাজার টাকার মেকআপ, কিন্তু চোখে একটা অদ্ভুত ঠান্ডা, আর ঠোঁটে একটা ক্রূর হাসি। চিল্লাচ্ছ কেন বিক্রম? নাতাশা তার আঙুলের নখ দেখতে দেখতে বলল। ম্যাম, তুমি তুমি এখনো তৈরি হওনি। তোমার কস্টিউম ওখানে পড়ে আছে। তোমাকে স্টেজে যেতে হবে। বিক্রম ঘাবড়াতে ঘাবড়াতে বলল। নাতাশা তার ঘুরন্ত চেয়ারে ফিরে বসল। সে আয়নায় নিজেকে দেখল, আর তারপর আয়নার মাধ্যমে পিছনে দাঁড়ানো বিক্রমকে দেখল। আমার মুড নেই বিক্রম। বিক্রমের মনে হল যেন কেউ তার বুকে হাতুড়ি মারল। কি কি মানে? এখন মুড নেই ম্যাম? এটা ফিনালে। 500 জন বাইরে বসে আছে। লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গেছে। তুমি মজা করছো নাকি? নাতাশা ঘুরল। তার চোখে কোনো মজা ছিল না। আমি মজা করি না বিক্রম। আমি বললাম না আমার মুড নেই। আর ওয়াসেও আমাকে খবর মিলেছে যে তুমি শোর স্পন্সরের কাছ থেকে এক্সট্রা টাকা নিয়েছ। আমাকে সেই এক্সট্রা টাকা চাই, এক্ষুনি, এই মুহূর্তে। 2 কোটি। আর নয়তো আমি স্টেজে যাচ্ছি না। বিক্রমের পায়ের তলায় মাটি সরে গেল। 2 কোটি ম্যাম, আমি তোমাকে আগেই 5 কোটি দিয়েছি। আমার কাছে এখন দেওয়ার মতো কিছু বাকি নেই। সব কিছু দামে লাগানো আছে। প্লিজ এমন করো না। আমার সম্মানের প্রশ্ন। নাতাশা তার ম্যানেজারের দিকে তাকালো আর একটা ইশারা করল। ম্যানেজার বিক্রমকে ধাক্কা দিয়ে বাইরের রাস্তা দেখালো। যখন টাকা আসবে তাহলে বলো, ততক্ষণ আমি এখানে কফি খাচ্ছি। নাতাশা দরজা বন্ধ করে দিল। মুখে ধার ধোয়া। বিক্রম খুরানা সেখানেই গলিয়ারায় দেওয়ালের সাহায্যে নিচে বসে পড়ল।
তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। বাইরে অ্যাঙ্কার মাইকে চিল্লাচ্ছিল, আর এখন যার তোমরা সবাই অপেক্ষা করছ, শুধু কয়েক মুহূর্তে। বিক্রম জানত যে কয়েক মুহূর্তে নাতাশা আসবে না, আর যখন পাবলিক জানবে তাহলে সে স্টেজ ভেঙে ফেলবে, শো বন্ধ হয়ে যাবে, কর্জদাররা তাকে ছিঁড়ে খাবে, তার মেয়ের বিয়ে, তার বাড়ি, সব শেষ। সেই লোকটা যে কাল পর্যন্ত শহরের বড় প্রডিউসার ছিল, আজ একটা বন্ধ দরজার বাইরে ভিক্ষুক হয়ে কাঁদছিল। সেই গলিয়ারার অন্য কোণে, যেখানে জেনারেটরের ভারী আওয়াজ আসছিল আর যেখানে অপ্রয়োজনীয় জিনিস রাখা হয়, সেখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল। নাম ছিল গুনগুন, বয়স মাত্র ১৯ বছর, রং শাওলা, যাকে লোকেরা প্রায় কম মনে করত। শরীরে একটা পুরনো রং উড়ে যাওয়া সালোয়ার কামিজ ছিল, পায়ে হাওয়াই চপ্পল, যার একটা পট্টা সে সেফটি পিন দিয়ে জোড়া দিয়ে রেখেছিল। হাতে ঝাড়ু ছিল। সেই শোর স্টার ছিল না, সেই শোর অডিয়েন্সও ছিল না, সে এখানের সাফাই কর্মী ছিল। তার কাজ ছিল অতিথিদের আসার আগে চেয়ারগুলো সাফ করা, টয়লেট ধোয়া, আর যখন শো শেষ হয় তাহলে লোকদের ফেলে দেওয়া কচরা তোলা। কিন্তু গুনগুনের কাছে একটা রহস্য ছিল, একটা এমন রহস্য যা সে দুনিয়া থেকে, তার মাতাল বাপ থেকে, আর এই ক্রূর শহর থেকে লুকিয়ে রেখেছিল। সে শুধু সাফাই করত না, গত ৩ মাস ধরে যখন থেকেই শো শুরু হয়েছে, গুনগুন প্রত্যেক রিহার্সেল দেখেছে। যখন নাতাশা ডান্স করত, তাহলে গুনগুন কোণে লুকিয়ে তার ঝাড়ুর সাথে সেই স্টেপগুলো করত। যখন কোরিওগ্রাফার বিট বোঝাত, তাহলে গুনগুনের পায়ে নিজে থেকে থিরকন শুরু হয়ে যেত। তার কাছে কোনো গুরু ছিল না, কোনো ক্লাস ছিল না, তার কাছে শুধু একটা জুনুন ছিল। তার মা বলতো, গুনগুন, তোর পায়ে সরস্বতীর বাস আছে, শুধু তোর কিসমতে এখনও গ্রহণ লেগে আছে। মা তো চলে গেছে, কিন্তু সেই গ্রহণ এখনও লেগেছিল। গুনগুন এখনই বিক্রম খুরানাকে কাঁদতে দেখেছে, সে সেই সব কথা শুনেছে। নাতাশার ঘমান্ড বিক্রমের লাচারি, তাকে বিক্রম সাহেবের ওপর দয়া হচ্ছিল। বিক্রম সাহেব ভালো ছিল। একবার যখন গুনগুনের থেকে একটা দামি ক্রকারি ভেঙে গিয়েছিল, তাহলে ম্যানেজার তাকে চাকরি থেকে বার করছিল, কিন্তু বিক্রম সাহেব তাকে মাফ করে দিয়েছিল, আর উপর থেকে খাবারও খাইয়ে দিয়েছিল। গুনগুন সেই অ্যাসান ভোলেনি। স্টেজে অ্যাঙ্কার এখন নার্ভাস হয়ে গিয়েছিল। শুধু আরেকটু অপেক্ষা বন্ধুরা, নাতাশাজির মেকআপ ফাইনাল হচ্ছে। পাবলিক হুটিং করতে শুরু করেছে, উই ওয়ান্ট নাতাশা, উই ওয়ান্ট নাতাশা। শোর এতটা বেড়ে গিয়েছিল যে ভয় লাগছিল কোথাও দাঙ্গা না হয়ে যায়। বিক্রম খুরানা তার মাথা হাঁটুতে ঢুকিয়ে রেখেছে। সে হার মেনে নিয়েছে। সে সুসাইডের কথা ভাবছিল। তাহলে তাকে তার কাঁধে একটা হালকা স্পর্শ অনুভব হলো। সে অশ্রুতে ঝাপসা চোখে ওপরে তাকাল। সামনেই সেই সাফাই কর্মী মেয়েটা দাঁড়িয়েছিল, হাতে ঝাড়ু এখনও ছিল। সাহেব, গুনগুন ভয়ে ভয়ে বলল। বিক্রম রাগ আর ঝাঁঝালয় বলল, কি আছে, যাও এখান থেকে, এখন কোনো কাজ নেই। গুনগুন পিছনে সরল না, সে একটা গভীর শ্বাস নিল। তার দিলের ধড়কন কোনো ঢোলের মতো বাজছিল। সাহেব, ও যদি তুমি খারাপ না মানো, তাহলে কি আমি? তার আওয়াজ কাঁপছিল। কি? তুমি কি? বিক্রম চিল্লাল। কি আমি নাচব? বিক্রম স্তব্ধ হয়ে গেল। সে তার অশ্রু ভরা চোখ মুছল, আর এমন দেখল যেন সামনে কোনো এলিয়েন দাঁড়িয়ে আছে। তু নাচবি? বিক্রম হাসল, একটা খুব তিতা ভাঙা হাসি। আমার শো বরবাদ হচ্ছে, আমার জীবন শেষ হচ্ছে, আর তোকে মজা শুচ্ছে? আরে তোর চেহারা দেখেছিস, তোর কাপড় দেখেছিস, এটা ন্যাশনাল টিভি, কোনো বস্তির নুক্কড় নাটক না। গুনগুনের চোখে জল এসে গেল, কিন্তু সে হিলল না। সে তার ঝাড়ুকে দেয়ালে ঠেকিয়ে রাখল। সাহেব, চেহারা আর কাপড়ের কথা জানি না, কিন্তু আমি গত ৩ মাস ধরে প্রত্যেক দিন নাতাশা ম্যাডামকে রিহার্সাল করতে দেখেছি। আমার কাছে এক একটা স্টেপ মনে আছে, আমার কাছে এক একটা বিট মনে আছে। গানটা আমার মুখস্থ। বিক্রম তাকে ঘুরে দেখছিল। গুনগুন এগিয়ে এসে বলল, সাহেব, পাবলিককে শুধু ডান্স চাই। যদি আমি ঘুঙট করে বা মাস্ক পরে নাচি, তাহলে তাদের জানতেও পারবে না যে কে আছে। শুধু আমাকে একটা মকা দিয়ে দাও, আমি তোমার সম্মান পড়তে দেব না, কসম আছে আমার মরা মায়ের। সেই মুহূর্তে বিক্রম খোরানার কাছে দুটো রাস্তা ছিল। হয় সে নাতাশার পায়ে পড়ে আবার ভিক্ষা চাইবে, যা এখন অসম্ভব ছিল, বা এই পাগল মেয়েটার কথা মেনে নেবে। ডুবতে তিনের সাহায্য। তাহলে স্টেজ ম্যানেজার দৌড়াতে এলো। স্যার, পাবলিক বোতল ছুটছে, স্পন্সররা শো বন্ধ করার ধমকি দিচ্ছে, আমাদের ২ মিনিটে কাউকে স্টেজে পাঠাতে হবে, নয়তো আমরা গেলাম। বিক্রম এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তারপর সে গুনগুনকে দেখল। তার চোখে একটা অদ্ভুত আগুন ছিল, ভুকের আগুন না, কিছু করে দেখানোর আগুন। মেকআপ দাদা, বিক্রম চিল্লাল, একে নিয়ে যাও, তাড়াতাড়ি যে কোনো কস্টিউম ফিটাসে পরিয়ে দাও। চেহারা দেখা যাবে না, মাস্ক লাগাও, পেইন্ট করো, কিছু করো, শুধু একে ৫ মিনিটে স্টেজে দাঁড় করাও। মেকআপ আর্টিস্ট আর কস্টিউমওয়ালারা অবাক হয়ে গেল। স্যার, এ ঝাড়ুওয়ালি। এ এখন ঝাড়ুওয়ালি নয়, বিক্রম বলল। আজ রাতের জন্য এই আমাদের নাতাশা, যাও।
পরের 5 মিনিট কোনো যুদ্ধের চেয়ে কম ছিল না। গুনগুনকে টেনে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। তার ছেঁড়া সালোয়ার কামিজ খুলে তাকে একটা চকচকে লেহেঙ্গা পরানো হলো। সেই লেহেঙ্গা নাতাশার মাপের ছিল। গুনগুনের কাছে একটু ঢিলা ছিল, কিন্তু পিন লাগিয়ে সেট করা হলো। তার রুক্ষ চুলে জেল লাগিয়ে সেট করা হলো। তার শাওলা মুখে মেকআপের স্তর চড়ানো হলো, কিন্তু তার চোখের ভয় মেকআপ দিয়ে লুকানো যাচ্ছিল না। সে আয়নায় নিজেকে দেখল। তাকে বিশ্বাস হলো না যে এই সেই মেয়েটা যে এখন 10 মিনিট আগে টয়লেটের ফ্লোর ঘষছিল। রেডি? মেকআপম্যান তাকে ধাক্কা দিল। যাও, স্টেজ তোমার অপেক্ষা করছে। গুনগুন স্টেজের উইংস কিনারায় দাঁড়িয়েছিল। সামনে হাজার হাজার লোকের শোর ছিল। এতটা আলো ছিল যে চোখ চকচক করবে। তার দিল এতটা জোরে ধড়কছিল যে তাকে মনে হচ্ছিল সে মুখ থেকে বাইরে বেরিয়ে আসবে। সে তার কাঁপা হাত দেখল। এই হাত ঝাড়ু ধরার জন্য তৈরি। কি এ আজ তালি ধরতে পারবে? তাহলে মিউজিক শুরু হলো। সেই ধুন যা সে লুকিয়ে লুকিয়ে শুনেছে। অ্যাঙ্কার চিল্লিয়ে বলল, তো দেবী ওর সজ্জনো, দিল থামিয়ে রাখো। তোমাদের সামনে আছে আজকের রাতের সবচেয়ে বড় ধামাকা। সে নাতাশার নাম নিল না, কারণ বিক্রম মানা করে দিয়েছিল। সে শুধু ধামাকা বলল। স্পটলাইট সোজা গুনগুনের ওপর পড়ল। তাকে এক মুহূর্তের জন্য পুরো দুনিয়া থেমে গেল। গুনগুন কিছু দেখতে পাচ্ছিল না, শুধু আলো। তাকে মনে হলো সে পড়ে যাবে। তার পা জমে গিয়েছিল। হাজার হাজার লোক সন্নাটায় ছিল। এ কে? এ নাতাশা তো লাগছে না। হাইট একটু কম, চাল একটু আলাদা। মিউজিকের প্রথম বিট বাজল। ধা। গুনগুন হিলল না। ব্যাকস্টেজ বিক্রম খুরানা তার মাথা পিটিয়ে নিল। শেষ, সব শেষ, আমি ভুল করেছি। নাতাশা তার রুমে টিভি স্ক্রিনে দেখছিল আর জোরে জোরে হাসছিল। দেখলে, বললাম না আমি, কচরা তোলা লোকেরা কচরাই তোলে। কিন্তু তাহলেই দ্বিতীয় বিট বাজল আর গুনগুনকে তার মায়ের আওয়াজ শোনা গেল, নাচ গুড়িয়া, আজ দুনিয়া দেখবে। গুনগুন চোখ বন্ধ করল আর তার হাত তুলল। একটা বিদ্যুতের মতো ঢেউ তার শরীরে দৌড়ে গেল। সে প্রথম চক্কর নিল, এতটা জোরে, এতটা পারফেক্ট যে তার লেহেঙ্গা একটা ফুলের মতো ফুটল। পাবলিকে একটা ওহ এর আওয়াজ এলো, আর তারপর যা হলো সেটা ইতিহাস। গুনগুন নাচছিল না, সে ইবাদত করছিল। নাতাশার ডান্স পারফেক্ট হতো, টেকনিক্যাল হতো, কিন্তু গুনগুনের ডান্সে দর্দ ছিল। সেটাতে বছর বছরের ভুক ছিল, সেটাতে সেই রাগ ছিল যা তাকে আসত যখন লোকেরা তাকে এ কুড়াওয়ালি বলে ডাকত। সেটাতে সেই তড়প ছিল যা একটা বাপ ছাড়া পালা মেয়েতে হয়। সেই স্টেজে উড়ছিল, তার পায়ের কাজ এতটা জোরে ছিল যে ক্যামেরাও ফোকাস করতে পারছিল না। সে একটা জাম্প নিল আর হাওয়ায় তার মুদ্রা বদলে নিল। এটা সেই স্টেপ ছিল যা নাতাশার থেকেও ঠিকমতো হতো না, যার জন্য সে বডি ডাবল চাইছিল। কিন্তু গুনগুন সেটা এমন করল যেন সে হাওয়ায় চলার জন্যই তৈরি। ভিড় পাগল হয়ে গেল। লোকেরা তাদের সিট থেকে উঠে দাঁড়ালো। তাদের জানা ছিল না যে এ কে, কিন্তু তাদের জানা ছিল যে তারা এমন ডান্স তাদের পুরো জীবনে দেখেনি। বিক্রম খুরানার চোখ থেকে অশ্রু বইতে লাগল। সেই স্ক্রিন দেখছিল আর কাঁপছিল। এটা সেই ডান্স ছিল না যা কোরিওগ্রাফার শিখিয়েছে। গুনগুন মাঝখানে তার নিজের কিছু যোগ করেছে। একটা এমন ভাব, একটা এমন ইমোশন যা আমিরির ক্লাসে শেখানো হয় না। মিউজিক জোরে হতে লাগল, ঢোলের থাপ গুঞ্জতে লাগল। গুনগুনের শ্বাস ফুলছিল, ঘাম মেকআপ কেটে যাচ্ছিল, কিন্তু সে থামার নাম নিচ্ছিল না। তার পায়ে থেকে রক্ত বেরোচ্ছিল, কারণ নতুন স্যান্ডেল তাকে কাটছিল। সে একটা ঝটকায় স্যান্ডেল খুলে ফেলল আর খালি পায়ে নাচতে লাগল। আসল কলাকারকে স্টেজ চাই, জুতো নয়। শেষের 1 মিনিট মিউজিক তার চরম সীমায় ছিল। গুনগুন গোল গোল ঘুরছিল, 1, 2, 10, 20, 50 চক্কর চক্কর কেটে কেটে সে স্টেজের মাঝখানে এসে পড়ল, আর মিউজিকের শেষ ধামের সাথে সে মাটিতে বসে পড়ল। একটা হাত ওপরে আকাশের দিকে আর একটা হাত ধরতির দিকে। সন্নাটা, পুরো স্টেডিয়ামে মৃত্যুর মতো সন্নাটা। মিউজিক বন্ধ হয়ে গিয়েছিল। গুনগুনের ভারী শ্বাসের আওয়াজ মাইকে আসছিল। সে ভয় পেয়ে গিয়েছিল। কি সে ভুল করেছে? কি লোকেরা তাকে মারবে? তাহলে একটা তালি বাজল, শুধু একটা। সেটা বিক্রম খুরানার ছিল না, সেটা সবচেয়ে কড়া জাজ পণ্ডিত বিরজু মহারাজের মতো দিগ্গজ কলাকারের ছিল, যে জাজের চেয়ারে বসেছিল। সে উঠে দাঁড়াল, তার চোখে অশ্রু ছিল, আর তারপর যেন বাঁধ ভেঙে গেল। পুরো স্টেডিয়াম 5000 জন একসাথে উঠে দাঁড়িয়ে চিল্লাতে লাগল। তালির গড়গড়াহট এমন ছিল যে মনে হচ্ছিল ছাদ পড়ে যাবে। লোকেরা কাঁদছিল, লোকেরা সিটি বাজাচ্ছিল, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। গ্রিন রুমে নাতাশার হাত থেকে কফির মগ পড়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল। সে তার জীবনে এমন তালি কখনো শোনেনি। তার ঘামান্ড চুরমার হচ্ছিল। স্টেজে অ্যাঙ্কার দৌড়াতে দৌড়াতে এলো। সেও অবাক ছিল। অদ্ভুত, অবিশ্বাস্য। এ কে? নাতাশা জি তো নয়, কে জাদুগরনি?
অ্যাঙ্কার মাইক গুনগুনের কাছে করল। গুনগুন এখনও মাটিতে বসেছিল, সে কাঁপছিল, সে ধীরে তার মুখ তুলল। ঘামে তার মাস্ক একটু সরে গিয়েছিল। মেকআপ বয়ে গিয়েছিল, আর তার আসল শাওলা রং দেখা যাচ্ছিল। বিক্রম খুরানা স্টেজের দিকে দৌড়াল। তাকে একটা সদ্য আছে দিলের দুধ দিল। ভয় ছিল যে কোথাও লোকেরা সত্য জেনে রাগ না করে, কিন্তু গুনগুন মাইক ধরে নিল। আমি নাতাশা ম্যাডাম নই। তার আওয়াজ পুরো স্টেডিয়ামে গুঞ্জল। সন্নাটা আবার ছেয়ে গেল। আমার নাম গুনগুন। আমি এখানে পিছনে সাফাই করি। হলে একটা অদ্ভুত ফুসফুসাহট শুরু হল। কি? সাফাইওয়ালি? ঝাড়ু লাগানো? কিছু লোক অবাক ছিল, কিছুর বিশ্বাস হচ্ছিল না। গুনগুন কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের জায়গা নোংরা করে দিয়েছি। আমি শুধু একবার জি ভরে নাচতে চাইছিলাম। আমাকে কোনো ইনাম চাই না। আমাকে পুলিশের হাতে তুলে দিও না। সে উঠে পালাতে যাচ্ছিল যে জজ মাইক নিল। রুকো বেটি। জজের আওয়াজ ভারী ছিল। গুনগুন থেমে গেল। জজ তার সিট থেকে নেমে স্টেজে এলো। সে গুনগুনের নোংরা ঘামে ভেজা আর রক্তে মাখা পা দেখল, আর তারপর সে যা করল সেটা পুরো দুনিয়াকে হিলিয়ে দিল। সেই মহান জজ, যার পা ছোঁয়ার জন্য বড় বড় স্টার তৃষ্ণা করে, সে নিচে ঝুঁকে গুনগুনের পায়ে ছুঁয়ে নিল। স্যার। গুনগুন পিছনে সরল। এ কি করছ? আমি অছুত, আমি গরিব। জজ মাইকে বলল, কলার কোনো জাত নেই বেটি, আর হুনরের কোনো গরিবই নেই। আজ তুমি যে ডান্স করেছ সেটা আমি গত 40 বছরে দেখিনি। নাতাশা শরীর থেকে নাচত, তুমি আত্মা থেকে নেচেছ। তাহলে বিক্রম খুরানা স্টেজে এলো। সে গুনগুনের মাথায় হাত রাখল। এ আজ আমার সম্মান বাঁচিয়েছে। বিক্রম মাইকে বলল, আর আজ আমি ঘোষণা করছি, এই 1 কোটির ইনাম নাতাশার জন্য ছিল, কিন্তু আজ থেকে, এখন থেকে এই 1 কোটি টাকা আর এই ট্রফি এই দেশের নতুন ডান্সিং স্টার গুনগুনের নামে। পুরো স্টেডিয়াম আবার গুজে উঠল। আকাশ থেকে কনফেটি কাগজের টুকরো পড়তে লাগল। গুনগুনকে বিশ্বাস হচ্ছিল না। সে কাঁদছিল। সে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল আর ওপরে আকাশের দিকে তাকাল। দেখ মা, আজ তোর মেয়ে কুড়া তুলছে না, আজ তোর মেয়েকে দুনিয়া তুলছে। ওদিকে মেকআপ রুমে নাতাশা তার জিনিস প্যাক করছিল। তার চোখে অশ্রু নয়, রাগ ছিল। কিন্তু সে জানত যে এখন সে বাইরে বেরোতে পারবে না। আজ একটা ঝাড়ুওয়ালি তাকে না লড়ে হারিয়ে দিয়েছে। সে তার ফোন চেক করল। সোশ্যাল মিডিয়ায় গুনগুন ট্রেন্ড করছে। লোকেরা লিখছে, আসল ট্যালেন্ট রাস্তায় ছিল, আর আমরা মহলে খুঁজছিলাম। পরের দিনের খবরের কাগজে নাতাশার ফটো ছিল না। প্রথম পাতায় একটা শাওলা মেয়ের ফটো ছিল, যার গলায় ফুলের মালা ছিল আর হাতে 1 কোটির চেক। হেডলাইন ছিল, ঝাড়ু থেকে জাদু পর্যন্ত। বিক্রম খুরানা গুনগুনকে গোয়েন্দা করে নিল। তাকে দেশের সবচেয়ে বড় ডান্স স্কুলে ঢোকাল। গুনগুন তার পড়াশোনাও শেষ করল। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো যে সেই একটা রাত হাজার হাজার গরিবকে একটা আশা দিয়ে দিল। সেই রাতের পর শহরের প্রত্যেক সিগন্যালে, প্রত্যেক ঝুপড়িতে বাচ্চারা তাদের ভাঙা চপ্পলের সাথেও স্বপ্ন দেখতে লাগল। কারণ তাদের জানা গেল যে যদি গুনগুন করতে পারে তাহলে তারাও করতে পারে। বলা হয় না, কাদায় কমল ফোটে। গুনগুন সেই কমল ছিল যে প্রমাণ করেছে যে তোমার অকাত তোমার কাপড় থেকে নয়, তোমার হুনর থেকে নির্ধারিত হয়। সেই রাতে যখন গুনগুন তার বাড়ি, তার সেই পুরনো ঝুপড়িতে ফিরে গেল, তাহলে সে তার 1 কোটির চেককে মায়ের ফটোর কাছে রাখল। কিন্তু সে তার সেই পুরনো ঝাড়ু ফেলেনি। সে তাকে দেয়ালে টাঙাল। সে বলল, এ আমাকে সবসময় মনে করাবে যে আমি কোথা থেকে এসেছি, যাতে আমি কখনো নাতাশার মতো না হই। বন্ধুরা, ট্যালেন্ট কারো গোলাম নয়, সে শুধু একটা মৌকা খোঁজে ফাটার জন্য, একটা জ্বালামুখীর মতো। গুনগুনকে সেই মৌকা মিলেছে, আর সে দুনিয়া হিলিয়ে দিয়েছে। কি তোমার ভিতরেও কোনো এমন ট্যালেন্ট আছে যাকে দুনিয়া দাবিয়ে রেখেছে? কি তোমারও মনে হয় যে তোমাকে শুধু একটা মৌকার তালাশ? যদি এই কাহিনী তোমার দিলকে ছুঁয়েছে, যদি তোমার চোখেও নামিয়ে এসেছে, তাহলে কমেন্টে নেভার গিভ আপ অবশ্যই লেখো। আর হ্যাঁ, কাউকে ছোট মনে করো না, কারণ ইতিহাস সাক্ষী, বাজি সেই জিতে যায় যার ওপর জামানাকে ভরসা নেই। এই ছিল আজকের কাহিনী। আমি পিটি সাহেব। মিলব তোমাদের সাথে পরের ভিডিওতে একটা আরও রোয়া খাড়া করা কাহিনীর সাথে। ততক্ষণ তোমাদের স্বপ্নগুলোকে জিন্দা রাখো।